হ্যালো স্টুডেন্টস, আমার সলভেক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমার নতুন চ্যানেল সলভেক্সে আজকে আমরা একটা ক্লাস করব, সেটা হচ্ছে অভিব্যক্তি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইভ্যালুয়েশন। ঠিক আছে, তো সেই চ্যাপ্টার নিয়ে তোমাদের কিছু আইডিয়া দেবো। দেখো, যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবে। পুরো ভিডিওটাকে ভালো করে দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটু। ঠিক আছে, চলো স্টার্ট। অত শর্ট কোশ্চেন কতগুলো বুঝে নেবো, তারপরে চ্যাপ্টারে আসবো। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দিয়েছি, অভিব্যক্তি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? অভিব্যক্তি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানীর নাম ছিল হারবার্ট স্পেন্সার। কি নাম? হারবার্ট স্পেন্সার। নেক্সট কোশ্চেন চলে আসছে, রাসায়নিক বিবর্তনবাদ। রাসায়নিক বিবর্তনবাদ মতবাদটি হচ্ছে বিজ্ঞানী ওপারিন এবং হেলডেন। মনে রাখবে, ঠিক আছে? চ্যাপ্টারের বেসিক গুলো আগে দেখে নিই, ছোট কোশ্চেন গুলো, পরে আমরা মূল জায়গায় আসবো। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাস পৃথিবীতে মুক্ত অবস্থায় ছিল না? যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন যে গ্যাসটা ছিল না মুক্ত অবস্থায়, তখন অক্সিজেন গ্যাস মুক্ত অবস্থায় পৃথিবীতে পাওয়া যেত না। ঠিক আছে, কারণটা আমরা আসছি। গরম তরল স্যুপ কি? কি দেওয়া আছে? গরম তরল স্যুপ কি? আচ্ছা, গরম তরল স্যুপ বলতে কি বোঝায়? গরম তরল স্যুপ বলতে বোঝায় যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন অ্যাকচুয়ালি পৃথিবীটা গরম ছিল। তাহলে গরম পৃথিবীটা আস্তে আস্তে যখন ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার সময় যে লিকুইড গুলো তৈরি হয়েছিল, সেই লিকুইড গুলো বা তরল পদার্থগুলোকে বলা হতো গরম তরল স্যুপ। কারণ সব তো গরম অবস্থায় ছিল আর সবকিছুই তরল অবস্থায় ছিল, তাই একে বলা হয় গরম তরল স্যুপ। নেক্সট চলে আসছে, কোয়াসার ভেট কি? তো সেই গরম তরল স্যুপ গুলো থেকে যে কোলয়েড, মানে কঠিন কিছু পদার্থ আলাদা হয়ে, মানে প্রোটিন গুলো আলাদা হয়ে পরে কি হয়েছিল? জমাট বেঁধে গিয়েছিল। সেই প্রোটিন গুলো আলাদা হয়ে জমাট বেঁধে তৈরি হয়েছিল কি? কোয়াসার ভেট। কি বলা হয়? প্রোটিন গুলো যখন জমাট বেঁধে কোলয়েড আকার দখল করে তখন তাকে বলা হতো কোয়াসার ভেট। তো এই কোয়াসার ভেট, এই যে মতবাদটা, কোয়াসার ভেট মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী, এটার প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ওপারিন। কি বললাম? কোয়াসার ভেট মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ওপারিন। নেক্সট চলে আসছি, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। এটা একটা প্রশ্ন পড়ে তোমাদের পরীক্ষায়, যে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এই উক্তিটা কার? মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এই উক্তিটা হচ্ছে বিজ্ঞানী ফক্স। কি বললাম? বিজ্ঞানী ফক্স। ঠিক আছে, নেক্সট চলে আসছে, বিজ্ঞানী মিলার এবং উরের তাদের পরীক্ষায় ব্যবহৃত মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস ব্যবহার করেন। এরা একটা পরীক্ষা করেছিল। যে পরীক্ষাটা এত ইম্পর্টেন্ট নয়, পরীক্ষাটা আসে না, কিন্তু পরীক্ষাতে যেটা প্রশ্নটা আসে, সেই প্রশ্ন হচ্ছে যে তোমার মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস যে ব্যবহার করেছিল, এদের অনুপাতটা কত? তো এদের অনুপাতটা ছিল 2:2:1। চলো ঠিক আছে, প্রথম থেকে আরেকবার বলে দিই, ওই ব্যক্তি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? না, হারবার্ট স্পেন্সার। নেক্সট, রাসায়নিক বিবর্তনবাদ মতবাদটি কার? এটা হলো হেলডেন ও ওপারিন। ঠিক আছে, পৃথিবীর সৃষ্টির সময় কোন গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না? এটা হবে অক্সিজেন বা O2। নেক্সট, গরম তরল স্যুপ কি? গরম তরল স্যুপ তো বলে দিয়েছি। কোয়াসার ভেট কি? সেটাও বলে দিয়েছি। মতবাদের প্রবক্তা ছিল, এই মতবাদের প্রবক্তা ছিল বিজ্ঞানী ওপারিন। বিজ্ঞানী ওপারিন। মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটা কে বলেছিল? বিজ্ঞানী ফক্স। নেক্সট বলেছে, বিজ্ঞানী মিলার, উরের তাদের পরীক্ষায় ব্যবহৃত অনুপাতটা ছিল 2:2:1। তো কোশ্চেনটা চেঞ্জ করে দেয় মাঝে মাঝে, মিথেনটাকে পরে দিয়ে দেয় বা হাইড্রোজেনটাকে আগে দিয়ে দেয়, তো সেই অনুসারে আমাদেরকে অনুপাতটা ঠিক করে লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, যার হচ্ছে ল্যামার্ক। ল্যামার্কের যে তথ্যগুলো দিয়েছিল সেই তথ্যগুলো সম্পর্কে আমরা একটুখানি পড়বো, জানবো কি কি বলেছিল। ঠিক আছে, চলো তাহলে কি বললাম, আজকে আমরা পড়বো ল্যামার্কবাদ। ল্যামার্কবাদের যে তথ্যগুলো দিয়েছিল সেগুলো, প্রথম তথ্যটা হচ্ছে পরিবেশের প্রভাব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে পরিবেশের প্রভাব। সেকেন্ড হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর তৃতীয়টা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই মতবাদটাও খুব ইম্পর্টেন্ট। তো বেসিক যদি না বুঝতে পারো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু নাম্বার তোলা খুবই কঠিন হয়ে যায়। ঠিক আছে, নিজের ভাষায় যদি বুঝে লিখতে পারো তাহলে সেক্ষেত্রে নাম্বারটা খুব ভালো হয়।
চলো একটু বোঝো, যদি বুঝতে পারো খাতার মধ্যে নোট ডাউন করে নেবে একটু। হ্যাঁ, চলো প্রথমে চলে আসছি পরিবেশের প্রভাব। আচ্ছা, এই পরিবেশের প্রভাব বলার আগে আমরা একটু অভিব্যক্তি সম্পর্কে আইডিয়া নিয়ে নিই। অভিব্যক্তি কি না, অভিব্যক্তি হচ্ছে পরিবর্তন। সেই পরিবর্তনটা হচ্ছে একদিনের পরিবর্তন নয়, দীর্ঘদিন যাবৎ পরিবেশের জন্য বলো বা অন্য কোনো প্রভাবের জন্য জীবদেহের যে পরিবর্তন ঘটে, দেহের যে পরিবর্তন ঘটে, মানুষের যে মনের পরিবর্তন ঘটে, সেটাকে বলা হচ্ছে অভিব্যক্তি। তো এরকম বললে তো পরীক্ষায় নাম্বার পাবে না, একটা ডেফিনেশন আছে। তো ডেফিনেশনটা হচ্ছে, সংজ্ঞাটা হচ্ছে যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায়, কি বললাম, যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় সরলতম জীব থেকে জটিলতর জীবের সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বলে। পুরো ব্যাপারটা আছে, কি বলছে যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায়, মানে এই পরিবর্তনটা এতটাই স্লো যেটা আমাদের চোখে, খালি চোখে দেখতে পাওয়া যায় না। আমাদের মানুষের আদি পূর্বপুরুষ হচ্ছে, আমরা জানি যে আমাদের আদি পূর্বপুরুষ হচ্ছে বানর। বানর থেকে বা শিম্পাঞ্জির থেকে মানুষের সৃষ্টি হয়েছে। তো সেখান থেকে পরিবর্তন হয়ে আজকে আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে। এই যে ক্রমবিকাশ, দিন দিন পাল্টেছে, একটা যুগ লেগেছে বা কয়েকটা যুগ লেগেছে, এটাই হচ্ছে অভিব্যক্তি। তো কি হচ্ছে, মন্থর গতিশীল প্রক্রিয়ায় সরলতম জীব, তারা সরলতম জীব থেকে কি জীবের সৃষ্টি হচ্ছে, জটিলতর জীবের সৃষ্টি হচ্ছে। কি জীবের সৃষ্টি হচ্ছে, জটিলতর। সরল জীব থেকে, আমরা বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে, এই যে সরলতম প্রভাব থেকে জটিলতর প্রভাবে জটিলতর জীবের সৃষ্টি হয়েছে, একেই বলা হচ্ছে অভিব্যক্তি। তো অভিব্যক্তি কনসেপ্ট নিয়ে বিজ্ঞানী প্রথমে ল্যামার্ক কিছু মতবাদ দিয়েছিল। তো ল্যামার্ক যে মতবাদ দিয়েছিল, সেই বইটা, একটা বই প্রকাশ করেছিল, সেই বইটার নাম হচ্ছে ফিলোজফিক জিওলজি। কি বললাম, ফিলোজফিক জিওলজিক। বোঝা গেল কি বললাম? বইটার নাম হচ্ছে ফিলোজফিক জিওলজিক। পরীক্ষার পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট এই বইটার নাম আছে। যে ল্যামার্ক লেখা গ্রন্থটির নাম কি? নাম হচ্ছে ফিলোজফিক জিওলজিক। আচ্ছা, লেমার্ক বাদ বলতে কি বোঝায় তাহলে? লেমার্ক তার প্রতিপাদ্যগুলো যে বইয়ের মধ্যে লিখেছিল, এই বইয়ের মধ্যে সেই যে প্রতিপাদ্য বা এই পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার, অপব্যবহার, অর্জিত বৈশিষ্ট্য, বংশানুসরণ মতবাদগুলো লিখেছিল। তো এই মতবাদগুলো বলা হয় লেমার্ক বাদ। তাহলে প্রথম কনসেপ্টে আসছি, পরিবেশের প্রভাব। চলো, পরিবেশের প্রভাব বলতে কি বোঝায় না, পরিবেশের প্রভাব বলতে আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বলো বা দৈহিক পরিবর্তন বলো, এ সমস্ত কিন্তু নির্ভর করে অনেকটা পরিবেশের উপরে। আমরা কোন পরিবেশে থাকছি, কোন পরিবেশে বড় হচ্ছি, তার উপর ডিপেন্ড করে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, দৈহিক পরিবর্তন বা মানসিক পরিবর্তন অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে? তো সেই প্রভাবটাকে নিয়ে একটা মতবাদ প্রকাশ করেছিল, যাকে বলা হয় পরিবেশের প্রভাব। নেক্সট চলে আসছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র। ভীষণ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কি বললাম? অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র। কিরকম ইম্পর্টেন্ট, কি বলছে বোঝা যাক না। বলছে যে সকল অঙ্গ আমরা প্রতিদিন ক্রমাগত ব্যবহার করব, সে সকল অঙ্গগুলো কি হবে, দৃঢ় হবে, সুগঠিত হবে এবং সবল হবে। বোঝা গেল কি বললাম? চলো আরেকবার বলি। যে সকল অঙ্গ আমরা ক্রমাগত ব্যবহার করব, সে সকল অঙ্গ সবল হবে, সুগঠিত হবে এবং দৃঢ় হবে। বোঝা যাক কি ব্যাপারটা? ধরো একটা মানুষ আছে, ধরো যারা ফুটবল খেলে, ফুটবল যারা খেলে তারা দেখবে ভালো করে লক্ষ্য করে, কাপ মাসল বলো বা পায়ের যে মাসল হয়, সেই মাসল গুলো কিন্তু খুব শক্তপোক্ত হয়। যারা জিম টিম করে তাদের কি হয়, সে অঙ্গগুলো একটুখানি দৃঢ় হয়, ভালো দেখতে লাগে, বডি দেখতে ভালো লাগে। কেন? তারা এই যে ক্রমাগত ব্যায়াম করছে, ব্যায়াম করার ফলে এগুলো কি হয়, এগুলো বৃদ্ধি প্রাপ্ত হয়। তো সেইটাই বলা হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র। তো অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র বলতে গিয়ে একটা কনসেপ্ট আমাদের ভুললে চলবে না, নিষ্ক্রিয় অঙ্গ। কি বলা হয়? নিষ্ক্রিয় অঙ্গর কথাটা একটু জানতে হবে আমাদেরকে। নিষ্ক্রিয় অঙ্গ, স্যার এটা কি জিনিস? চলো, ইংরেজিতে বলা হয় ভেস্টিজিয়াল। ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান, নিষ্ক্রিয় অঙ্গ। কিছু কিছু অঙ্গ আছে বা কিছু কিছু অঙ্গ আছে, যে সকল অঙ্গ আমাদের শরীরে বর্তমান, কিন্তু সেই সকল অঙ্গগুলো কিন্তু আমাদের কাজ নেই।
সে অঙ্গগুলো কি হয়েছে, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তোমরা দেখবে হঠাৎ করে কোনো একটা মানুষের রাত্রেবেলা হয়তো বাড়িতে আছে, পেটে ব্যথা উঠেছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পর তাকে বলা হয় যে তোমার অ্যাপেন্ডিক্স হয়েছে। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ আমাদের শরীরে বর্তমান থাকে। তো স্যার তাহলে এটা ফাংশন কি, এটা কেন স্যার হয়? অ্যাপেন্ডিক্স তো আমাদের শরীরে আছে কিন্তু এটা কাজ করে না কেন? একটা সময় মানুষ ছিল যখন কি করতো, তখন মানুষ বনে জঙ্গলে বসবাস করত, তখন কি করতো তারা ফল মূল গাছ পাতা এরকম সেলুলোজ জাতীয় খাবারকে তারা গ্রহণ করত। তো সেলুলোজ জাতীয় খাবারকে গ্রহণ করার জন্য এবং তাকে ডাইজেস্ট করার জন্য বা হজম করার জন্য আমাদের তখন লাগতো কি অর্গানটার নাম বললাম, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। তো বর্তমানে আমরা তো তা করি না। আমরা করি কি, আমরা এখন এই গাছের পাতা বা এইসব খাই না, যে সকল খাবার খায় বাড়িতে নিয়ে এসে রান্না টান্না করে খায়। তাহলে এই জায়গাটা কি হলো, এই জায়গাটা কাজটা অফ হয়ে গেল, কাজ করে না। তাহলে কাজ করে না বলে এটা হয়ে গেল কি অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, তুমি যদি একটা বাড়ি তৈরি করেছো, একটা রুম আছে, যে রুমটা তুমি কিছুতে ইউজ করো না, ব্যবহার করো না, তো কিছুদিন পরে দেখবে যে বাড়ির রুমটার মধ্যে ঝুল পড়ে যায়, নোংরা পড়ে যায়, আস্তে আস্তে ওই ঘরটার মধ্যে ঢোকাই যায় না। তো সেরকমই হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, যেগুলো আমাদের শরীরে বর্তমান থাকলেও এদের কোনো কাজ নেই। তো এই অঙ্গটাই আবার এই নিষ্ক্রিয় অঙ্গ মানে অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সটা আবার গিনিপিগের সিকাম, গিনিপিগের সিকাম কিন্তু আছে, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়, এটা কাজ করে। গিনিপিগের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপেন্ডিক্সটা কাজ করে, এটার নাম হচ্ছে তখন সিকাম। বোঝা গেছে? পরীক্ষা কিন্তু আছে, খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করবে। নেক্সট চলে আসছে আমরা পয়েন্ট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। বাহ, এটা আবার কিরকম ব্যাপার? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদ পরীক্ষার পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, খাতায় নোট ডাউন করবে, লিখবে, নাহলে কিন্তু ভুলে যাবে ব্যাপারগুলো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি ল্যামার্ক বলছে যে জীবটা জীবনকালে যে সকল বৈশিষ্ট্য অর্জন করে সেই সকল বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির মধ্যে বর্তায়। বোঝা গেল না ব্যাপারটা? চলো বলি। মানে আমি আমার জীবনকালে, মানে আমার জীবনের সময় জীবিত অবস্থায় যে সকল কাজ করছি, যে সকল অভ্যাস তৈরি করছি, সে সকল অভ্যাস আমার সন্তান সন্ততির মধ্যে যাবে। বোঝা গেছে? ধরো আমি ভালো ফুটবল খেলি বা ক্রিকেট খেলি বা ভালো কিছু করি, হ্যাঁ, সেই সকল কিছু ভালো কিছু করি বলতে ভালো কোনো গুণ, সেই সকল গুণ কিন্তু আমার সন্তান সন্ততির মধ্যে প্রভাব পড়বে, তাদের মধ্যে সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ঠিক আছে, নেক্সট চলো ল্যামার্কের মতবাদের সপক্ষে যুক্তি। ল্যামার্কের মতবাদের সপক্ষে যুক্তি। সপক্ষে যুক্তি বলতে তিনি যে মতবাদগুলো বলে গেছিলেন সেগুলো কি সঠিক, সেটা নিয়ে একটুখানি পর্যালোচনা করা যাক। উদাহরণ দিয়ে আমাদেরকে লিখিয়ে দিয়েছে, দেখা যাক। লিপ্তপদ, নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে লিপ্তপদ কি, কিরকম না, হাঁস জাতীয় যেগুলো আছে, হাঁসের পায়ের দেখবে চামড়াগুলো, পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে এরকম আবদ্ধ থাকে। তো হাঁস এমন একটা প্রজাতি, এমন একটা প্রাণী যেটা জলেও থাকে এবং স্থলেও থাকে। সেটা থাকার জন্য, সেটা সুবিধার জন্য এতে নাকি এই লিপ্তপদের সৃষ্টি হয়েছে। ব্যাঙেরও তাই। নেক্সট চলে আসছে জিরাফের গ্রীবা। জিরাফ, আমরা যে জিরাফ দেখি এখনকার জিরাফরা, তারা কি হয়, একটা লম্বা গ্রীবাযুক্ত, মানে গলাটা বিরাট লম্বা হয়ে থাকে আর পা গুলো একটু লম্বা হয়ে থাকে। জিরাফ অনেক উঁচু প্রাণী, মানে লম্বা প্রাণী, তাই তো? তো জিরাফ নাকি এক সময় এরকম থাকেনি। তো কি ঘটনা ঘটেছে, তিনি বলছেন যে একটা সময় যখন জিরাফ ছিল তখন তাদের কিন্তু উচ্চতা এত থাকেনি। কিরকম ছিল উচ্চতা, তারা খর্ব গ্রীবাযুক্ত ছিল এবং তাদের পা গুলো এত লম্বা থাকেনি। হওয়ার কারণ কি, মানে আভ্যন্তরীণ চাহিদাতে যখন ধরো একটা জিরাফ থেকে 5টা জিরাফ বা 5টা জিরাফ থেকে 10টা জিরাফ, এরকম তো প্রজাতির বৃদ্ধি হয়। তো প্রজাতি যেরকম বৃদ্ধি হয় সেরকম কিন্তু জ্যামিতিক বা গাণিতিক হারে আমাদের এই যে পরিবেশের বৃদ্ধি কিন্তু হয় না, বা জমির পরিবর্তন হয় না। তাহলে
10টা জিরাফ আছে, তো খাবার খাচ্ছে, মাটি তার তৃণমূর্তি ছিল, তো তারা কি করতো, ঘাস খেত। ঘাস খেতে 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 একটা সময় এসেছিল যখন ঘাস হয়তো ফুরিয়ে গেছিল, তখন তারা কি করলো না, একটু উঁচু গাছের ডালপালা খেতে শুরু করলো। তো তার কোনো অসুবিধা নেই। হতে হতে এমন সময় গেছে যখন উঁচু গাছের ডালগুলো আস্তে আস্তে শেষ হতে শুরু করেছে। তখন তারা কি করেছে, তখন তারা ওই উঁচু গাছের ডাল কাটার জন্য আভ্যন্তরীণ চাহিদাতে সামনে একটুখানি উঁচু করে খাওয়ার চেষ্টা করেছে। তো উঁচু করে খাওয়ার জন্য কি হয়েছে, তাদের ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে, মানে ইভলিউশনের মাধ্যমে তাদের পা গুলো কি হয়েছে, বড় হয়েছে, এবং গ্রীবাটা মানে গলাটা কি হয়েছে, একটু লম্বা টাইপের হয়ে গেছে। ঠিক আছে, তো এই গেল আমাদের জিরাফের গ্রীবা নিয়ে একটা প্রমাণ। কার মতবাদের সাপেক্ষে? ল্যামার্কের মতবাদের সাপেক্ষে। আবার বলেছে সাপের নাকি আগে পা ছিল, যেমন গিরগিটির পা থাকে, সাপের নাকি পা ছিল। তো এই পা গুলো ওরা ক্রমাগত ব্যবহার না করার জন্য এই পা গুলো নাকি আস্তে আস্তে কি হয়েছে, লুপ্ত হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে ল্যামার্কের মতবাদের সপক্ষে যুক্তি, মানে তিনি যা বলেছেন তার সাপোর্টের যুক্তি, এবং তিনি যা বলেছেন তার বিপক্ষে যুক্তি দেওয়ার জন্য একটা বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে ভাইসম্যান। কি নাম বললাম? ভাইসম্যান। তো তিনি কি করেছিলেন, তিনি কিছু ইঁদুর নিয়েছিলেন, ইঁদুর দম্পতি, মানে একটা পুরুষ ইঁদুর, একটা তোমার মেয়ে ইঁদুর ধরো, ঠিক আছে। তো তাদেরকে নিয়ে পরে তাদের ল্যাজগুলো কেটে দিয়েছিলেন, তাদের ল্যাজগুলো কেটে দিয়েছিলেন। তো ল্যাজগুলো কেটে দেওয়ার পর তাদেরকে একটা বাড়ির মধ্যে প্রজনন ঘটিয়েছিলেন। তো সেই প্রজনন ঘটানোর 35 জনু পর্যন্ত, মানে 35টা বংশ পেরানোর পরও কোনো একটা এমন ইঁদুর জন্মগ্রহণ করেনি যাদের ল্যাজ কাটা অবস্থায় জন্মগ্রহণ হয়েছিল। ঠিক আছে, সব ইঁদুরই কিন্তু ল্যাজ ছিল। তিনি একটা পরীক্ষা করেছিলেন, আবার একটা সেকেন্ড পরীক্ষা করেছিলেন একটা মাছিকে নিয়ে, যার নাম হচ্ছে ড্রাসোফিলা। কি মাছি? ড্রাসোফিলা। এই ড্রাসোফিলা মাছিকে নিয়ে পরে কি করেছিলেন, এদেরকে একটা অন্ধকার ঘরের মধ্যে প্রজনন ঘটিয়েছিলেন। এবং সেটা কত জনু ধরে করেছিলেন? এটা করেছিলেন 60 জনু ধরে। কত জনু ধরে? 60 জনু ধরে। ড্রাসোফিলাকে নিয়ে 60 জনু ধরে প্রজনন ঘটিয়েছিলেন অন্ধকার ঘরের মধ্যে। কিন্তু অবাক করার ঘটনা যে কোনো ড্রাসোফিলা মাছি কিন্তু অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেনি, তাদের কিন্তু সেরকম পরিবর্তন হয়নি, মানে ল্যামার্কের মতবাদের বিপক্ষে তাদের যুক্তি দেওয়া হয়েছিল। ঠিক আছে। আর ভাইসম্যানটা কত বললাম? 35 জনু। কি করেছিল? 35 জনু ইঁদুর নিয়ে পরীক্ষা করেছিল, ইঁদুর নিয়ে কাটা লেজ কাটা ইঁদুর নিয়ে পরীক্ষা করেছিল ভাইসম্যান। বোঝা গেল?